দাও ফিরে সে অরণ্য লও এ নগর, লও যত লৌহ লস্য কাষ্ঠ ও প্রস্তর, হে নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি। দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগের ভিডিওটা যেখানে শুরু করেছিলাম, আমি ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা অর্থাৎ সভ্যতার প্রতি কবিতার লাইন দিয়েই আমরা দ্বিতীয় ভিডিওটা শুরু করছি। আমি তোমাদের বলেছিলাম কবিতাটা পড়ে নিয়েতে, নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো। আমিও এই হোয়াইট বোর্ডে তোমাদের জন্য কবিতাটা লিখে নিয়েছি এবং যে যে শব্দগুলো আমি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে সেগুলো সমস্ত আমি লাল রঙের দাগ দিয়ে আন্ডারলাইন করে নিয়েছি এবং কবিতাটিকে আমি বইয়ে যেভাবে লেখা আছে একটু রদবদল ঘটিয়েছি। আসলে এটা 35 লাইনের একটা কবিতা, ব্ল্যাকবোর্ডে লেখার জায়গা হচ্ছে না, ওই জন্য আমি স্ল্যাশ দিয়ে দিয়ে একই লাইনে দুটো করে লাইন লিখে নিয়েছি। তোমরা তোমাদের বইটা ধরেই এগোবে আর আমি এটা ধরে এগোবো এবং প্রত্যেকটা স্ট্যান্ডার বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয় স্ট্যান্ডা, তৃতীয় স্ট্যান্ডা, চতুর্থ স্ট্যান্ডা এইভাবে মার্কিংও করে নিয়েছি যাতে স্বল্প জায়গার মধ্যে আমরা কাজটা করতে পারি। তাহলে চলো এবার আমরা আজকে সরাসরি জিপ প্যাটেলের অন কিলিং এ ট্রি কবিতাটি পড়তে শুরু করব। তার আগে ইন্ট্রোডাকশনে আমরা যে কথাগুলো বলেছিলাম জাস্ট একটু রিক্যাপিচুলেট করে নেব। On Killing a Tree by G. Patel is an elegy on the death of a tree, but in a different form, not in conventional form, with the help of irony, with the help of modern techniques. He has represented one of the contemporary important theme in a different way. Actually, in the name of industrialization, in the name of urbanization and so-called development, we are felling trees day by day. Mercilessly, we are killing the trees. The poet has intentionally used the word killing. হত্যা করছি আমরা গাছগুলোকে। Actually, the so-called progress is not the progress in the truest sense of the term, because what we are facing today, because of pollution, because of the ill health of mother, we the children of this earth are also badly suffering. Especially in our present situation, it is no need to say we are helplessly the victim of pollution. So, the restoration of earth's health and the restoration of mother earth health is essential. সেদিক থেকেই বলবো যে জি প্যাটেলের এই কবিতা বৃক্ষ নিধন থামানোর অঙ্গীকার নেওয়ার কবিতা। আমরা সেই কবিতাটি এবার সরাসরি পড়তে শুরু করব, তারপর আমি অন্যান্য বিষয়গুলো আলোচনার সাপেক্ষে কবিতাটির পাঠ শুরু করব। তাহলে চলো এবার আমরা সরাসরি কবিতার বিষয়ে চলে যাই। And in my introduction I have already discussed, actually this is the poem that was published in the year 1966 in the book of poems. 1966 সালে কবিতাটি প্রকাশিত হয়েছিল। সেই প্রকাশিত কবিতা আজকে আমরা এবার পড়তে শুরু করব। অন কিলিং এ ট্রি, এর টাইটেল আমি বলেছি যে গাছ কাটা। আসলে রিভার্স সাইকোলজি দিয়ে কিভাবে, আয়রনির মাধ্যমে, সার্কাজমের মাধ্যমে কবি কিভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ গাছ না কেটে গাছের প্রতি আমাদের ভালোবাসা কিভাবে বাড়াতে হবে সেটা বলার চেষ্টা করেছেন। তোমরাও ইন্ট্রোডাকশনে আমার এই কথাগুলোর নিশ্চিতভাবে অনুধাবন করতে পেরেছ। ফলে আজকে এবার আমরা সরাসরি পাঠে এগোই। It takes much time to kill a tree, not a simple jab of knife will do it. প্রথম অংশটাই আমরা, প্রথম স্ট্যাঞ্জা যেটা 9 লাইন নিয়ে রয়েছে, তার প্রথম 3 লাইন, আসলে এটা যেহেতু ফ্রি ভার্সে লেখা, দেখো এখানে আমরা সেই গতানুগতিক কবিতার কোনো ছন্দ খুঁজে পাবো না এবং স্টপটাও দেখো দুটো লাইনের পরে 3 নম্বর লাইনের মাঝে এসে দেওয়া হলো। তো ফ্রি ভার্সের যে আঙ্গিক সেই মর্মে লেখা, সেইভাবে লেখা আমি আগেই আলোচনা করেছি। এবার আমরা অর্থগত এর বিশ্লেষণের পথে এগোবো। It takes much time to kill a tree. It means the killing of a tree. একটা গাছকে যদি তুমি মারতে চাও, it takes much time to kill a tree. একটা গাছকে মারতে গেলে অনেক সময় লাগবে। Not a simple jab of knife will do it. সাধারণভাবে আমরা মানুষকে হত্যা করব, ছাগলকে হত্যা করব, গরুকে হত্যা করব, অন্য কোনো প্রাণীকে হত্যা করব, ছুরির একটা কোপই যথেষ্ট, খড়গের একটা কোপই যথেষ্ট। কিন্তু যখন তুমি গাছকে মারবে লাগছে তুমি, যা সভ্যতার উন্মাদ হয়ে যাওয়া,
প্রগতির নামে, উন্নয়নের নামে উন্মাদ হয়ে যাওয়া মানুষ, তুমি যখন গাছকে হত্যা করছো, এক কোপে কিন্তু ওই ছুরির এক কোপে কাটতে পারবে না। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ, ছুরির একটা কোপে তুমি গাছটাকে কাটতে পারবে না। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। ছুরির একটা কোপে গাছটা কাটা পড়বে না, মরবে না। কেন মরবে না? It has grown slowly, consuming the earth, rising out of its, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. ফার্স্ট স্ট্যান্ডার, পরের লাইনগুলোতে আমরা কি দেখব? ছুরির একটা কোপে গাছটাকে তুমি মারতে পারবে না। কেন? It has grown slowly, consuming the earth. পৃথিবীকে ভক্ষণ করে, পৃথিবীকে শুষে নিয়ে তিল তিল করে সে বড় হয়েছে, একটু একটু করে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, পৃথিবীর বক্ষ থেকেই কিন্তু পৃথিবী পৃষ্ঠ মাটির গভীর অন্ধকার থেকেই জন্ম নেয়। আমরা বৃক্ষ বন্দনা কবিতাটাতে সুন্দরভাবে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বলছেন। তবে এখানে জি প্যাটেলের কথাতেই আমরা এগিয়ে যাব। মাটির বক্ষ সুধা পান করে আস্তে আস্তে অঙ্কুরোদ্গমের মাধ্যমে সে মাটির বাইরে বেরিয়ে আসে। আমরা সেই সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটাও দেখব। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো অঙ্কুরিত বীজ। তো সেই অঙ্কুরিত বীজ কিভাবে অঙ্কুরোদ্গম ঘটে সেটা তোমরা বিজ্ঞানের ক্লাসে জেনেছ। আলো লাগবে, তার জন্য বাতাস লাগবে, জল লাগবে, সেই কথাগুলোই দেখো ডক্টর স্পোয়েট বিজ্ঞানকে মাথায় রেখে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কবিতাটি তুলে ধরার চেষ্টা করেছেন। ইট হ্যাজ গ্রোন স্লোলি, the growth of a plant is not an overnight process. It is the result. A mature tree is the result of a long process, very lengthy process. Day after day, month after month, year after year, it grew up step by step. So, it has grown slowly, consuming the earth. পৃথিবীকে ভক্ষণ করে, পৃথিবীকে শোষণ করে, পৃথিবীকে শুষে নিয়ে, রাইজিং আউট অফ ইট, ওই মাটির অন্ধকার থেকে উপরে উঠে আসছে সূর্যের আহ্বানে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, হিয়ার ইজ দ্য ইমেজ অফ এ ফিডিং বেবি। দ্য ফিডিং বেবি কালেক্ট দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য মাদার্স মিল্ক। সিমিলারলি দ্য tree, the sapling is collecting its necessary things from earth crust, from mother earth. So mother is here represented as a feeding mother. মা, মায়ের রূপে প্রকৃতি এখানে ধরা পড়েছে। বসুধা মা তার বৃক্ষ সন্তানকে নিজের স্তনদুগ্ধ পান করে করে বড় করাচ্ছে। It has grown slowly, consuming the earth, rising out of it, ফিডিং আপন ইটস ক্রাস্ট। তাহলে মাটি থেকেই যে সমস্ত তার প্রাণ রস, বড় হওয়ার যে রসদ সেগুলো সংগ্রহ করছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। যে কথা বলছিলাম যে গাছের অঙ্কুরোদ্গমের জন্য বা স্বাভাবিক বৃদ্ধির জন্য যে তিনটি প্রধান উপাদান লাগবে, সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, পৃথিবীর বুক থেকে তিল তিল করে গাছটি সংগ্রহ করছে। বছরের পর বছর ধরে একটু একটু করে বড় হচ্ছে, হতে হতে সে আজকে যে জায়গায় পৌঁছে গেছে পরিণত বৃক্ষ, তাকে তুমি এক কোপে কেটে শেষ করতে পারবে না। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, স্প্রাউটিং লিভস। এবং আমরা যদি বড় গাছগুলো দেখি, লেপ্রাস হাইডস অ্যাকচুয়ালি দ্য রাফ অ্যান্ড স্পটেড বার্ক অফ এ গ্রোন আপ ট্রি। একটা বড় গাছের আমরা যদি তার বাকলটা দেখি, খসখসে দাগ যুক্ত যে বাকল, সেখান থেকেই নতুন নতুন পাতা বের হচ্ছে। তো এই লেপ্রাস হাইড অ্যাকচুয়ালি বিং এ ডক্টর, হি হ্যাজ ইউজড দ্য ক্লিনিক্যাল ইমেজেস। আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম অনেকগুলো ক্লিনিক্যাল ইমেজ রয়েছে। ডাক্তার হিসাবে যে তুলনাগুলো দিয়েছেন, লেপ্রোসি থেকে এসছে। লেপ্রোসি পেশেন্টের চামড়াগুলো যদি দেখি খসখসে স্পটেড, ঠিক একইভাবে কবির ভাবনাতে ম্যাচিওর যে একটা গাছ, তার যে বাকল, সেখানেও ওই লেপ্রোসি পেশেন্টের মতো ওই বাকলের মধ্যে আমরা দেখব খসখসে স্পটেড মার্ক দেখতে পাবো। তো সেই পরিণত গাছটি তার বাকল থেকে দেখো ছোট ছোট পাতা বেরিয়ে আসছে। তাহলে দিনে দিনে তিল তিল করে যে গাছটা বড় হয়েছে,
তাকে তুমি ছুরির সাধারণ এক কোপে কিন্তু মারতে পারবে না। সো দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দিস পোয়েম রিফ্লেক্ট দ্য টাগ অফ ওয়ার বিটুইন ম্যান and nature, man and tree. Actually, the tree is so strong, it can tolerate the blows of man, the cruelty of man, the harsh treatment, the cruelty of man can tolerate, because the tree is so potential, so strong. এত বছর ধরে তিল তিল করে, বিশেষত বলবো তা বসুধা মা, প্রকৃতি মা থেকে সে এত শক্তি সঞ্চয় করেছে, সামান্য একটা ছুরির কোপে তুমি কিন্তু তাকে হত্যা করতে পারবে না। আমরা প্রথম 9 লাইন দেখলাম। তাহলে ফার্স্ট পার্টের মূল বক্তব্য, দ্য কিলিং অফ এ ট্রি ইজ নট এ সিম্পল টাস্ক, উইথ দ্য মেয়ার হেল্প অফ এ jab of knife you cannot kill a tree, because it is the ultimate product of Mother Earth. The mature tree has taken so many years to reach its full form. So that's why it has gained a lot of power, lot of potentiality to overpower the challenges of cruel man, the greedy man. লোভী মানুষের আঘাত সহ্য করে সে কিন্তু লড়াইটা করতে পারে। He knows how to fight against the cruelties of nature. He knows the skill to survive the adverse situation. সে বিবর্তনের ইতিহাসে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স খুব সুন্দরভাবে গাছ জানে। অন্য যে কোনো জীব প্রথম ধাক্কাতে, প্রথম আঘাতেই মারা যাবে, কিন্তু গাছকে তুমি অত সহজে মারতে পারবে না। পরের আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাব। আমি বদলে নিয়েছি, বলেছিলাম তোমরা বইটা লক্ষ্য করবে, আমার লেখাটা কে মাথায় রাখবে না, বইটা লক্ষ্য করে এগিয়ে চলো। সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা দেখব আবার 9টা লাইন। এই 9টা লাইনের কি বক্তব্য? সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তাহলে প্রথমে দ্য সিম্পল জ্যাব অফ নাইফ ইজ নট এনাফ টু কিল দ্য ট্রি। ফলে মানুষও, এই অন্ধ মানুষ, এই ক্রোধান্ধ মানুষ, সেও তো ছাড়ার পাত্র নয়। সো হ্যাক অ্যান্ড চপ, পিস পিস করে কাটা, ঘষে ঘষে কুচি কুচি করে কাটা। এইভাবে কাটতে শুরু করেছে, যখন হচ্ছে না বারবার করে কাটছে, কুচি কুচি করে কাটছে, ঘষে ঘষে কাটছে। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তবে যতই তুমি ওই পিস পিস করে কাটো, ঘষে ঘষে কাটো, করাত দিয়ে যেমন খুশি কাটো, তাতেও কিন্তু সে মরবে না। সে যেমন প্রথম এক ছুরির কোপেও মরবে না, ঠিক একইভাবে আবার হ্যাক অ্যান্ড চপ, ওই পিস পিস করে কাটা, ঘষে ঘষে কাটা, এভাবেও তুমি তাকে মারতে পারবে না। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এর মাধ্যমেও কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। লোভী মানুষ তুমি যে মেরে ফেলবে বলে ঠিক করছো, অত সোজা নয়, এত সহজে মারা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এতে গাছটা হয়তো অনেক যন্ত্রণা পাবে, কিন্তু এই যন্ত্রণা তার মৃত্যু সুনিশ্চিত করতে পারবে না। মানুষ যন্ত্রণা সইতে পারে না, যন্ত্রণার চোটে, বা অন্যান্য প্রাণী যন্ত্রণার চোটে মারা যায়, কিন্তু গাছ অনেক যন্ত্রণা সহ্য করেও সে বেঁচে থাকার লড়াইয়ে আবার নতুন করে নামতে পারবে। নট সো মাচ পেন উইল ডু ইট, এত যন্ত্রণাও কিন্তু তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেবে না, সে এত যন্ত্রণা সয়েও বেঁচে থাকবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, আমি এই ইমেজের কথা বলেছিলাম আগে, এটাও এখানে আলোচনা করে নেব সুন্দরভাবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, যে বাকলে তুমি তার রক্তে ভাসিয়ে দিয়েছো, রক্তের দাগ, রক্তের আঁচড় কেটে দিয়েছো, স্বাভাবিক নিয়মে, প্রকৃতির নিয়মে তার হিলিং পাওয়ারকে কাজে লাগিয়ে সে আস্তে আস্তে কিন্তু আবার সুস্থ হয়ে উঠবে। তো আমরা বিরাট কোনো আঘাত পেলে প্রাণীরা সেখান থেকে রক্তক্ষরণেই মারা যাই, কিন্তু গাছ আসলে তার যে রস, তার রং লাল নয় বলেই হয়তো বা আমরা তার যন্ত্রণায় মুষড়ে পড়ি না। আমি বলছিলাম ইন্ট্রোডাকশনে যে অন্যান্য যে কোনো প্রাণী, আমরা মুরগিকে হত্যা করতে দেখি, ছাগলকে হত্যা করতে দেখি, গরুকে হত্যা করতে দেখি, শিউরে উঠি, মাথা ঘুরে যায়। কিন্তু দেখো ঠিক একইভাবে যখন গাছকে হত্যা করতে দেখি, সেখান থেকেও তার রক্ত বেরোয়, তার রং হয়তো লাল নয়, সেটা অন্য যে কোনো রঙের হতে পারে, কিন্তু সেই রক্ত আমাদের প্রভাবিত করে না। তো কবি এই ব্লিডিং বার্কের মাধ্যমে গাছের যে যন্ত্রণা, জগদীশচন্দ্র বসু অনেকদিন আগেই প্রমাণ করে গেছেন যে গাছও মানুষের মতো যন্ত্রণায় ছটফট করে ওঠে। আমরা বইয়ে মানি, কিন্তু বাস্তবে
তা বুঝতে পারি না, বাস্তবে তা অনুভব করতে পারি না। তাই অন্যান্য প্রাণীর যন্ত্রণা, অন্যান্য প্রাণীর রক্তক্ষরণ আমাদের সংবেদনশীলতাকে আঘাত করে, কিন্তু গাছের রক্তক্ষরণে আমরা নিরুত্তাপ থাকি। মাই ওন ট্রু ফ্যামিলিতে টেড হিউজ বিলাপ করে বলছেন, সেখানে গাছগুলো বলছে যে আমাদের যখন কেটে ফেলা হয় তোমাদের কোনো চিত্ত চাঞ্চল্য আমরা দেখি না। তো আমরাও কবি এই ব্লিডিং বার্কের মাধ্যমে গাছের যন্ত্রণা তুলে ধরতে চাইছেন। আসলে ডক্টর পোয়েট, আমি যে কথা বলেছিলাম, পেইন্টার পোয়েট, ফলে সিম্বল, ইমেজ পারফেক্টলি ইউজ করেছেন যাতে কবিতাটা আরও বেশি প্রতিভাত হয়। তাহলে সেই যখন ব্লিডিং বার্ক আমরা দেখছি যে রক্ত ঝরে ঝরে পড়ছে কাণ্ড থেকে, তখন জগদীশচন্দ্র বসুর পরীক্ষার কথা মনে পড়ছে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, বাট the tree has the natural immunity, the natural potentiality to heal his wound itself. নিজে নিজেই সে তার ক্ষতস্থান সারিয়ে নিতে পারে, সারিয়ে নেবে। And from close to the ground will rise curl green twigs. ফলে দেখো, তুমি তাকে যতই আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করো, সে কিন্তু সারিয়ে ফেলবে, তার সেই ক্ষতস্থান সারিয়ে ফেলবে। And from close to the ground, তুমি তার কাণ্ডটাকে কেটে ফেললে, তাহলে দেখবে একদম মাটির কাছ থেকে, গুঁড়ির একদম মাটির কাছ থেকে উইল রাইজ কার্ল গ্রিন টুইগস, সেখান থেকে আবার ছোট ছোট পাতা ডালপালা বেরিয়ে আসবে। দেখবে বড় বড় গাছ কেটে ফেলার পরে গোড়া থেকে আবার নতুন করে ডাল বেরিয়ে আসে না, দিজ আর দ্য কার্ল গ্রিন টুইগস। অনেক অনেক গাছের ক্ষেত্রে হয়, দেখবে সেখান থেকে যদি তাকে আমরা না কেটে ফেলি, আবার পূর্ণবয়স্ক গাছে পরিণত হয়ে যাবে। কয়েক বছর লাগবে, কিন্তু মরে যাবে না। তাহলে মানুষ যতই হিংস্র হোক, যতই বন্য হোক না কেন, গাছও কিন্তু নাছোড়বান্দা, সেও জানে জীবনের লড়াই কিভাবে লড়তে হয়। তাই দ্য ব্লিডিং বার্ক উইল হিল অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল গ্রিন টুইগস। কার্ল হচ্ছে কোঁকড়া চুল যেরকম হয়, কার্ল গ্রিন টুইগস এরকম কোঁকড়া ছোটোখাটো ছোটো ডালগুলো তো আসলে অত পরিণত হয় না, সেগুলো একটু আঁকা বাঁকা এই ধরনের হয়। কার্ল গ্রিন টুইগস, ছোট্ট ডালপালা ওখান থেকে বেরিয়ে আসছে। মিনিয়েচার বাউজ, মিনিয়েচার স্মল, ছোট্ট ক্ষুদ্র, বাউ দ্যাট ইজ ব্রাঞ্চেস, ছোট্ট ডাল বেরিয়েছে প্রথম। দেখবে বড় কেটে দেওয়া গুঁড়ি থেকে ছোট ছোট ডালগুলো বেরোয়, অনেকগুলো বেরোয়। আমাদের কাজ হবে তার মধ্যে একটাকে রেখে দেওয়া বা দুটোকে রেখে দেওয়া, বাকিগুলোকে সরিয়ে দিলে দেখবে নিজের গতিতে ঠিক বেড়ে যাবে। The bleeding bark will heal from close to the ground will rise curl green twigs. এখান থেকে সবুজ ডালপালা বেরোবে, মিনিয়েচার বাউ, সেটা দেখতে সেই বড় গাছটার মতো, তবে এটা ক্ষুদ্র রূপ, ছোট্ট রূপ। Which if unchecked will expand again. তো ওই যে ছোট্ট ডালপালা, ডাল যেটা বেরিয়েছে বাঁকা এলোমেলো একটু, যেটাকে পরিণত গাছের সঙ্গে হয়তো মেলে না, কিন্তু তাকে যদি আমরা ডিস্টার্ব না করি, আনচেকড, ইফ ইট রিমেন্স আনডিস্টার্ব, যদি কেউ কেটে না ফেলে, যদি না নষ্ট করে দেয়, উইল এক্সপান্ড এগেন, আবার বড় হয়ে যাবে কালের গতিতে, আবার দিন মাস বছর কাটিয়ে কাটিয়েও আবার বড় হয়ে যাবে, টু ফরমার সাইড, সেই আগের সে বৃক্ষের জায়গায় আবার পৌঁছে যাবে। তাহলে মানুষ আর গাছের যে টাগ অফ ওয়ার চলছে, এটা মানুষ ডিটারমাইন্ড যে মারবে, কিন্তু গাছও জীবন সংগ্রামে ডিটারমাইন্ড ফাইটার, এ গ্রিম ফাইটার, হি নো হাউ টু সার্ভাইভ। ফলে তার সামনের একদম গুঁড়িটা কেটে দিয়েছে, উপরের কাণ্ডটা কেটে দিয়েছে, কিন্তু গুঁড়ির পাশ থেকে মাটির কিছুটা উপর থেকে আবার নতুন ডাল বেরিয়ে গেছে, এবং তাকে যদি না নষ্ট করে দেওয়া হয়, তাহলে কিছুদিন পরে সে আবার পূর্ণ গাছের রূপ নেবে। So the first two stanza depict the tug of war between man and tree. The man is desperate to kill the tree, first by a simple jab of knife, then by hacking and chopping. But the tree, on the other hand, is equally determined to survive. He knows how to survive the battle of life, and that's why from close to the ground, the miniature boughs will expand and they will turn into a mature tree if they are not cut down or if they are unchecked. তাহলে প্রথম দুটো স্ট্যাঞ্জা এবার আমরা দেখলাম, এবার আমরা থার্ড স্ট্যাঞ্জার মধ্যে দেখব। এবং এখানে থার্ড স্ট্যাঞ্জা শুরু হচ্ছে, দেখো প্রথম একটা লাইন রয়েছে একটাই শব্দ দিয়ে, নো। ফ্রি ভার্সের যে আধুনিক কবিতার যে বৈশিষ্ট্য, কেবল একটা শব্দ দিয়েই একটা লাইন কিন্তু হলো, টু গিভ এমফেসিস।
যে লড়াইটা, এই যে লড়াই টাগ অফ ওয়ার চলছে, এই ম্যাচ প্রথম রাউন্ডে আমরা দেখবো 1-1 হয়ে গেছে, মানুষও জিততে পারেনি আর গাছও জিততে পারেনি, কিন্তু মানুষ তো বেপরোয়া, সে মারবেই। সেই জন্য বলে ঠিক আছে, এতে হলো না, ঠিক আছে, নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, কুছ পরোয়া নেই, মেরেই ছাড়বো, এইভাবে মরছে না তো, তাহলে এবার কি হলো, এবার নিধন যজ্ঞটি আরও পূর্ণতা রূপ পেল, দ্য রুট ইজ টু বি পুলড আউট। এই যে বড় বড়, এখন তো আরও সিস্টেম সহজ হয়ে গেছে, ওই বড় বড় সেই এক্সকাভেটিং মেশিনগুলো যেগুলোকে তোমরা জেসিবি বলো, তো তার সেই সুঁড় দিয়ে দেখো নি কেমন করে এক লহমায় একটা এত বছর ধরে বেড়ে ওঠা গাছকে হুড়মুড় করে তুলে ফেলছে, শেকড় বাকড় সমস্ত ছিঁড়ে। তো সেই জায়গাতে আমরা পৌঁছেছি, দ্য রুট ইজ টু বি পুলড আউট, এবারে শেকড়কে তুলে ফেলতে হবে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। ভেরি ব্রিলিয়েন্ট ইমেজ, আমি ইমেজ পড়ানোর সময় বলছিলাম অ্যাঙ্কারিং আর্থের কথা। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, না, এইভাবে আর হবে না, এভাবে গাছকে মারা যাবে না, এর শেকড়কে একদম সমূলে উৎপাদন করতে হবে, সমূলে বিনাশ করতে হবে। দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। কোথা থেকে তুলতে হবে? পৃথিবী মায়ের, ধরিত্রী মায়ের বুক থেকে, যে তার শক্তির আধার, যে মা তাকে তিল তিল করে বড় করেছে, সেখান থেকে তুলে আনতে হবে। অ্যাঙ্কারিং আর্থ, এই মেটাফরের কথা বলছিলাম। মেটাফরের কথা আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম, দ্য কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। যেমন সাধারণভাবে আমরা বলি ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে সমুদ্র যেমন আমরা জাহাজের মাধ্যমে পার হই, উটের মাধ্যমে মরুভূমি পার হতে পারি, তাই ফিগারেটিভলি বলা হয়েছে ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। দিস ইজ অ্যান ব্রিলিয়েন্ট এক্সাম্পল অফ মেটাফর। তাহলে দুটো তুলনা, জাহাজের সঙ্গে উটের তুলনা প্রাথমিক দৃষ্টিতে চলে না, কিন্তু আবার সুন্দরভাবে চলে যদি ভেতরে ঢুকতে পারি। তাহলে চলো এবার আমরা এই অ্যাঙ্কারিং আর্থটা দেখি। তাহলে অ্যাঙ্কার হেল্পস দ্য শিপ টু রিমেন স্টিল on ocean or river. Similarly, the mother earth, the soil, helps the mighty tree to fight against the mighty storm or the revenges of stupid men. তো নদীতে যেমন যখন ওই অ্যাঙ্কার করা থাকে, নোঙ্গর করা থাকে, তাকে যেমন ঝড় বাতাস কিছু সরাতে পারে না, তার সেফটি সিকিউরিটি সুনিশ্চিত থাকে, গাছ ও মাটির গভীরে যখন পতিত থাকে, সেই মাটির গভীরে যেন তার অ্যাঙ্কারটা রয়েছে, শিকড়টি হচ্ছে তার নোঙ্গর, দাঁড়িয়ে আছে সমস্ত বাধা বিঘ্ন, দেখো মেরে ফেললেও সে মরে না ওই অ্যাঙ্কারের জুড়ে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। ওই ভেতর থেকে শেকড়কে যতক্ষণ না আমরা তুলছি ও মরবে না, তাই শেকড় শুদ্ধ গাছকে তুলতে হবে, তবেই ওর মৃত্যুকে সুনিশ্চিত করা যাবে। অ্যাঙ্কারিং আর্থ, ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপিং আউট অর পুলড আউট এন্টায়ারলি। আসলে আমি তোমাদের এক্সকাভেটিং মেশিনের কথা বলছিলাম, সেটা তো আর কবির সময়ে যখন 1966-তে কবিতাটি প্রকাশিত হয়েছে এত বেশি ব্যবহার হয়নি, ফলে তখন যদি গাছকে সমূলে তুলতে হয় তাহলে কি করতে হতো? ইট ইজ টু বি রোপড, ভালো করে দড়ি দিয়ে, কাছি দিয়ে তাকে ভালো করে বেঁধে ফেলতে হবে। রোপড অ্যান্ড টাইড, ভালো করে কাছি দিয়ে তাকে বেঁধে ফেলো গোড়াটাকে। অ্যান্ড পুলড আউট, দিয়ে বাঁশ ইত্যাদিতে দেখবে যারা গাছের গোড়া আগে তোলা হতো, ওই ভালো করে বেঁধে বাঁশ তার ভেতরে প্রবেশ করে দুজনে তুললে বা মাটিতে চাপ দিয়ে তুলতে গেলে উঠে যায়, সেটাই করা হয়েছে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপিং আউট। তো যখন এইভাবে চাপ প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে তাকে তোলার চেষ্টা করছি, শিকড়গুলো মড়মড় কড়কড় করে ছিঁড়ে যায়, সমস্ত যেগুলো শক্ত হয়ে আছে সমস্ত ছিঁড়ে যাচ্ছে, যে স্ন্যাপড আউট, ছিঁড়ে নিতে হয়। আর পুলড আউট এন্টায়ারলি, হয় ছিঁড়ে যাক, না হলে পুরোটা উঠে আসতে একদম সমূলে উৎপাদিত হয়ে যাবে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি। ভালো করে দড়ি দিয়ে শক্ত করে বাঁধো, তারপর তাকে মড়মড় করে টানতে থাকো, ছিঁড়লে ছিঁড়ুক, না হলে ও সমূলে উৎপাদিত হয়ে আসবে। দেখা যাক গাছের কত শক্তি, ও মরে কিনা। আউট ফ্রম দ্য আর্থ কেভ,
এবার আর কিছু করার নেই, সে মাটির গহ্বর থেকে, মাটির গুহা থেকে এবার সে বেরিয়ে এলো। তো গুহা ইজ আর্থ কেভ, দ্য অ্যানাদার মেটাফর দ্যাট ইজ অলসো ইউজড হিয়ার। আমরা আদিম মানুষকে দেখব প্রকৃতির সমস্যার হাত থেকে বাঁচার জন্য সে গুহার গর্ভে আশ্রয় নিত। So the cave is the place of safety and security. Similarly, the earth cave is the most secure place, safe place for the tree, for the plant. Because as long as the tree is intact with the earth cave, it will grow again into its former size. তাহলে শেকড় যতক্ষণ আছে ততক্ষণ গাছের কিন্তু ভয় নেই। যেমন করে মানুষ বা কোনো প্রাণী গুহার ভেতরে যখন আছে, ঝড় বাদল বৃষ্টি বা বন্য পশু পাখির ভয় নেই, তার সেফটি সিকিউরিটি নিশ্চিত থাকে, ঠিক একইভাবে গাছের শেকড় যখন মাটির গভীরে পতিত থাকে, আর্থ কেভের মধ্যে যখন আছে, তখন তারও বলবো তার নিরাপত্তা সুনিশ্চিত। সেই জন্য ওই একদম মাটির গর্ভগৃহ থেকে ওকে তুলে আনতে হবে। No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied, and pulled out, snapped out, or pulled out entirely out from the earth cave. পৃথিবীর গর্ভগৃহ থেকে ওকে একদম সমূলে তুলে ফেলো। ছিঁড়ে যদি ছিঁড়ে যাক, মড়মড় করে শিকড়গুলো ছিঁড়ে যাওয়া গেলে ভালো, নাহলে পুরোটাই উঠে আসবে। And then strength of the tree is exposed. এইভাবে যখন তুমি তুলে ফেলেছো, তখন কিন্তু গাছের আর শক্তি কোনো অবশিষ্ট থাকে না, সে এবার প্রকাশিত হয়ে গেল, সে একদম বাইরে বেরিয়ে পড়লো। এবার সে বড় অসহায়, আর সে মানুষের সঙ্গে লড়াই লড়তে পারবে না। And the strength of the tree exposed, the source wide and wet, the most sensible, hidden for years inside the earth. শিকড় কোন শিকড়গুলো? The strength of the tree. The roots are the secret of strength of a tree. আমরা বলি যে ছিন্নমূল মানুষ, তার গ্রহণযোগ্যতা থাকে না, তো ছিন্নমূল গাছেরও কোনো ভবিষ্যৎ থাকে না। যতক্ষণ শিকড় আছে, সে কিন্তু সমস্ত প্রাকৃতিক বা মানুষের আক্রমণ প্রতিহত করতে পারবে। And the strength of the tree exposed the source of strength of the tree. গাছের শক্তির যে প্রাণ কেন্দ্র, সেই শেকড় কিন্তু বেরিয়ে গেল ওই তুলে ফেলার জন্য। কিরকম অবস্থায়? হোয়াইট অ্যান্ড ওয়েট। গাছের শেকড় যখন তুলবে, গাছের উপরটা ক্লোরোফিলের কারণে পাতা ইত্যাদি ইত্যাদি সমস্ত বেশিরভাগ অংশটা আমরা সবুজ দেখবো, বাকলটা ছাড়া, কিন্তু শেকড় দেখবে বেশিরভাগ বা সমস্ত গাছেরই আমরা বলবো গাছের শেকড় কিন্তু সাদা, হোয়াইট অ্যান্ড ওয়েট, এবং সে ভেজা। উপরটা যতই শুকিয়ে যাক, মাটির গভীরের যে স্নিগ্ধতা, ধরিত্রী মায়ের যে বসুধা পান করে, সে কিন্তু তখনও সজীব আছে, হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য মোস্ট সেন্সিটিভ, দিস ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। পৃথিবীর গভীরে বছরের পর বছর ধরে সে লুকায়িত। দ্য মাদার protects the embryo or the fetus inside her womb. As soon as the embryo or the fetus is inside the womb of the mother, it is safe. Its safety and security is ensured. Similarly, when the roots are inside the cave of Mother Earth, the womb of Mother Earth, its safety and security is ensured. বাড়ি সুন্দর আরও একটি উদাহরণ রয়েছে, আমরা দেখব একটি ভ্রূণ যখন মাতৃ জঠরে থাকে, তার যেমন তার শান্তি, তার নিরাপত্তা সুনিশ্চিত থাকে, ঠিক একইভাবে পৃথিবীর মাটির অন্ধকারে, মাটির জঠরে বলবো, ধরিত্রীর জঠরে বৃক্ষের যে প্রাণ লুকিয়ে থাকে, তাকে কেউ মারতে পারে না। And the strength of the tree exposed the source, white and wet, the most sensitive, hidden for years inside the earth. পৃথিবীর গভীরে যেটা এত বছর ধরে লুকিয়েছিল, আজকে তুমি যে গাছটাকে কাটছো, কত বছর আগে সেটা লাগানো হয়েছে, কত বছর ধরে সেটা বড় হয়েছে, কত আঘাতকে সে প্রতিহত করে টিকেছিল, সেটা ভাবতে হবে। তো সমস্ত
আঘাতকে সহ্য করেছিল, কিন্তু যেই তুমি তুলে ফেললে তার যে ক্ষমতার প্রাণকেন্দ্র নিউক্লিয়াস সেটাই কিন্তু বেরিয়ে গেল, তার শক্তির মূল আধার সেটাই বেরিয়ে গেল। দেন দ্য ম্যাটার of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. Last stanza, শেষ 6টা লাইন। ফোর্থ স্ট্যাঞ্জাতে এসে আমরা কি দেখব, তাহলে তুলে ফেলছি আমরা শেকড়টাকে, একদম দড়ি দিয়ে শক্ত করে বেঁধে মরমর কড়কড় করে একদম মাটির গভীর থেকে তাকে তুলে এনেছি, ধরিত্রীর জঠর থেকে তাকে নিংড়ে ছিঁড়ে বের করে এনেছি, এবং আর এখন সে অসহায়, এখন আর তার কিছু করার নেই, কেন তার শক্তির যে আধার সে বেরিয়ে পড়েছে, সে আজ বড় বিপন্ন, কিন্তু তখনও মরেনি। ফলে কি হচ্ছে, তার মৃত্যুকে আরো সুনিশ্চিত করার জন্য হিংস্র মানুষ কি করছে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তাকে ওই একদম গনগনে সূর্যের তেজে রৌদ্রে ফেলে ভেজে নিচ্ছে, একদম স্কর্চিং হিটে ফেলে তাকে একদম পুড়িয়ে নিচ্ছে, অ্যান্ড চোকিং, দম বন্ধ হয়ে আসছে ওই সূর্যের তাপে। কিছু কিছু গাছের শেকড় দেখবে তোলার পরেও আবার লেগে যেতে পারে, তাকে তুমি ফেলে রাখলে মাটির সঙ্গে টাচে ফেলে রাখলে আবার বেঁচে যাবে। ফলে এই নাছুড় মানুষ তখনও ছাড়ছে না, তাকে রোদে একদম শুকনো করে নিচ্ছে, তার শ্বাস দম আটকে মেরে ফেলছে। দ্য সান অ্যান্ড এয়ার, সূর্যের আলো আর বাতাসে দিনের পর দিন ফেলে ফেলে শুকনো করে নিচ্ছে। ব্রাউনিং, রোদে শুকনো হয়ে হয়ে আস্তে আস্তে সেটা বাদামি রং ধারণ করেছে। হার্ডেনিং, এবং শুকনো হওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে আসছে, তার মধ্যে যে সজীবতা ছিল, তার মধ্যে যে স্নিগ্ধতা ছিল, সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে, সে শক্ত হয়ে যাচ্ছে। টুইস্টিং, পাকিয়ে যাচ্ছে, দুমড়ে যাচ্ছে, মুচড়ে যাচ্ছে, সলতে পাকানোর মতো পাকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। উইদারিং, আরও শুকনো হয়ে যাচ্ছে, রোদে ক্রমশ শুকনো হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং শেষ পর্যন্ত লড়াইয়ে গাছ হারল, এবং লোভী মানুষ, বিভৎস মানুষ এত যন্ত্রণা দিয়ে, এত কষ্ট দিয়ে লড়াইটা জিতল। দেন ইট ইজ ডান, শেষ পর্যন্ত করা গেল। তো ইজ দিস ভিক্টরি এ ভিক্টরি? আসলে এই লড়াইয়ের জয় হচ্ছে আমাদের সব থেকে বড় পরাজয়। তো কবি মানুষের এই নির্বোধ বিজয়ের মাধ্যমে তার পরাজয়ের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন। তাই রিভার্স সাইকোলজির মাধ্যমে, আয়রনের মাধ্যমে, সার্কাজমের মাধ্যমে কবিতাটিকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রাথমিকভাবে কবিতাটির পাঠ শেষ করলাম, তবে এর সঙ্গে যে পয়েন্টসগুলো আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম সেবারে এগুলো একটু দ্রুত আমরা মিলিয়ে নেব। আমরা দেখবে রিভার্স সাইকোলজির কথা বলেছিলাম, ফিচার্স অফ দ্য পোয়েম আমি পার্ট 1-এ বলতে গিয়ে প্রথমে বলেছিলাম। তাহলে রিভার্স সাইকোলজি কি এবার তোমরা নিশ্চিতভাবে বুঝতে পেরেছো। গাছ হত্যার দৃশ্যটা একদম বিভৎসভাবে আমাদের চোখের সামনে তুলে ধরে আমাদের মনের মধ্যে সহানুভূতি জাগিয়ে তুলছেন, যাতে আমরা গাছের প্রতি যত্নবান হই, গাছের যন্ত্রণায় যাতে আমাদের হৃদয় কেঁদে ওঠে, আমাদের অন্তর যাতে কেঁদে ওঠে, সেই চেষ্টা করেছে। ফ্রি ভার্সের কথা আমি বলেছিলাম যে প্রথাগত যে ছন্দ আঙ্গিক তার বাইরে, সে কথা দেখো প্রথমেই আমি বলেছিলাম। এই যে একটা প্রথম লাইনটা শুরু হয়েছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। এখানে সে স্টপ হয়ে গেল। এই কবিতা, এই ধরনের কবিতার সঙ্গে আমরা অভ্যস্ত ছিলাম না, তবে আধুনিক কবিতা এজরা পাউন্ড এবং টি.এস. এলিয়টের হাত ধরে এই ফ্রি ভার্সের প্রবর্তন, এবং আজকে আধুনিক কবিতা বেশিরভাগ এভাবেই চলছে। এবং দেখো এই যে মাঝে বলছিলাম নো দিয়ে একটা লাইন, তাহলে ফ্রি ভার্সের বৈশিষ্ট্যগুলো আমরা কবিতার ছত্রে ছত্রে দেখতে পাচ্ছি। আয়রনির কথা আমি বলছিলাম যে কবি আয়রনির মাধ্যমে তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন। দ্য রিয়েল ইন্টেনশন অফ দ্য পোয়েম ইজ প্রেজেন্টেড ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে। কবি এখানে দেখাচ্ছেন গাছকে কিভাবে মারছি আমরা। তাহলে গাছকে কিভাবে মারবো এটা শেখানো তো কবির উদ্দেশ্য নয়, গাছকে কিভাবে এই যন্ত্রণার হাত থেকে বাঁচাবো সেটাই আয়রনির মাধ্যমে, ইন আয়রনিক্যাল ওয়ে উনি রিপ্রেজেন্ট করতে চেয়েছেন। স্ট্রাকচারের কথা আমি বলেছিলাম, 4টা স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম 9 লাইন, তারপর 11 লাইন, তারপর 6 লাইন, দেখবে সুন্দর করে মিলে যাচ্ছে। এবং প্রথম দুটো স্ট্যাঞ্জাতে আমরা দেখবো ম্যান ভার্সাস ট্রির যে লড়াইটা ছিল, টাগ অফ ওয়ার, সেটা। আর সেকেন্ড পার্টটাতে দ্য অ্যাগনি অ্যান্ড দ্য পেইন অফ এ ডাইং ট্রি। একটা ওই মৃত্যু পথযাত্রী গাছের যে যন্ত্রণা, সেইটা কবি এখানে